এই মুহূর্তে আপনি দেখেছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যে আক্রমণটা হয়েছে, আমার প্রথম আলোর ব্যাপারে অনেক অ্যালার্জি আছে, কিন্তু তারপরে এই ধরনের অ্যাটাকগুলোকে আমাকে ভীষণভাবে শঙ্কিত করে। এবং আমি দেখেছি যে এইটা করার একটা বিশাল উদ্দেশ্য রয়েছে। এটা বলছে এই কারণে যে তারা চেষ্টা করছে যে আমাদের সোসাইটিতে যেটা লিবারেল একটা সেকশন আছে, সেন্ট্রিস্ট যে মানুষগুলো আছে এবং কিছুটা সেকুলার যে ভাবনার যে মানুষগুলো আছে, তাদের যে সংখ্যা সেইটাকে তাদেরকে ভীত সন্তুষ্ট করে দেয়া যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সেইভাবে কাজটা করছে। এটা শেখ হাসিনা বহু বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হয়ে দেশ ছেড়েছেন। এই চেষ্টাটা নতুন করে করা হচ্ছে এবং সেটা নিয়ে আমি বেশ শঙ্কিত। এবং আমি মনে করি যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা রাজনৈতিক দল যখন সে সারা দেশে প্রচারণা চালাবে, সে যেন এই বিষয়টা মাথায় নেয় যে এই দেশটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে যেন বন্দুক না দেওয়া হয়, কেমন মাত্র একটা ধর্মের মানুষের কাছে যেন এটা যেন সবার হয়ে ওঠে, এটা একটা কনসার্ন। আর এবং সেটা যেন তারা কাজ করেন। কিন্তু তারেক রহমানের ফেরত আসার ব্যাপারে আমার একটা প্রত্যাশা আছে। প্রত্যাশাটা কি? উনি দীর্ঘ বছর পরে বাংলাদেশে আসছেন এবং সেই আশাটা যেন মানুষের কাছে সেলিব্রেটেড হয়, সেই ভাবনাটা। উনাকে আমরা যুবরাজ হিসেবে না, ভূমিপুত্র হিসেবে দেখতে চাই। উনার যে সিম্পলিসিটি আমরা এই পর্যন্ত দেখেছি, সেটাই যেন এখানে প্রতিফলিত হয়। আমরা দেখতে চাই না যে উনি আসছেন এবং সেই আশাটাকে সেলিব্রেট করতে যে মানুষের কোনো বিড়ম্বনা তৈরি হচ্ছে, বরঞ্চ ওই দিনের মানুষ যেন এটাকে সেলিব্রেট করে এবং সে যেন বাংলাদেশের নেতৃত্বে আসছেন এই স্পিরিটটা মানুষ যেন ধারণ করতে পারে, সেই জায়গাটা ক্রিয়েট করে। কারণ আপনারা জানেন যে ওই দিন যদি ছোট একটা মানুষ দেখা যাচ্ছে একটু পানি খেতে পারেনি, সেটা নিয়েও হয়তো প্রোপাগান্ডা শুরু করে দিবে। সেটা নিয়ে আমাদের যথেষ্ট ভয় আছে যে এইগুলা করে মানুষের ভিতরে একটা ভীত সন্তুষ্ট একটা রিউমার, মানে যেভাবে ছড়ানো হচ্ছে, বটবাহিনী যেভাবে কাজ করছে, এইগুলো নিয়ে আমরা কিন্তু খুবই একটু আতঙ্কের ভিতরে আছে। দেখা যায় কিছুই হয় নাই, তারপরে অনেক কিছু হতে পারে। সো আমি মানে আমার রিকোয়েস্ট থাকবে, আমার প্রত্যাশা থাকবে, যুবরাজ বেশে নয়, যেন উনি বাংলাদেশে আসেন ভূমিপত্র হিসেবে, আমাদের বাংলাদেশের নেতৃত্বে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আসেন, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তে শ্রমজীবী মানুষের নেতা হিসেবে যেন উনি আসেন, সেটাই আমার তার কাছে প্রত্যাশা। আমি শেষ করে দেব ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই যে কথাটি রোমিও বললেন যে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বট বাহিনী যদি অ্যাটাক করতে থাকে, 25 তারিখের যে প্রোগ্রাম আমরা ডক্টর পাভেলের কাছ থেকেও শুনলাম যে জনসমাবেশ কীরকম হতে পারে। আপনার কি মনে হয় যে আসলে সেই দিনটা বিএনপির দিক থেকে কী ধরনের সতর্কতা রাখা উচিত? আপনি কীরকম প্রোগ্রাম এক্সপেক্ট করেন? আমি খুবই স্বতঃস্ফূর্ত একটা প্রোগ্রাম এক্সপেক্ট করি। বাংলাদেশের রাজনীতিতে আমরা সোকল্ড শোডাউনের কথা বলি, একটা শোডাউন হয়তো দরকারও আছে, কারণ শোডাউন করার প্রবণতা আছে, ডানপন্থীরা দেখাচ্ছে, সুতরাং মধ্যপন্থীদেরও কিছু শক্তি প্রদর্শন, মানে শান্তিপূর্ণভাবে সংখ্যার শক্তি, এগুলো বার্তা দেয় সমাজকে। বিশেষ করে যখন মধ্যবিত্তরা দেখছে, মধ্যপন্থী মানুষরা দেখছে, সেকুলাররা দেখছে, শুধুমাত্র মতাদর্শিক ভিন্নতার কারণে। এই যে আমরা ওসমান হাদির কথা বলছি, ওসমান হাদির একটা ভিডিও আছে প্রথম আলো নিয়ে, এটা ছড়িয়ে পড়েছে। উনি বলছেন তখন ওই যে ডাক হয়েছিল একবার যখন ওই জবাই করে জিয়াফত করবে, ওসমান হাদি বলছেন ওখানে যাওয়ার প্রশ্ন কেন আসছে, প্রয়োজনে 10টা প্রথম আলো বানাও, বানিয়ে তুমি ওটাকে সারপাস করো। ওর মতাদর্শকে উনি নিজে ক্লাব কালচারাল সেন্টার বানিয়েছেন, উনি তো এটা রিফিল করেছেন। সো এই যে উদার গণতন্ত্রী যে মানুষগুলো, তারা দেখছে যে ভিন্ন মতের কারণে এরকম ভ্যান্ডালিজম হয়, এবং উই আর লাকি যে ক্যাজুয়ালিটি হয় নাই, ডেইলি স্টারে তো ঝুঁকি তৈরি হয়েছিল। সো এই মানুষগুলোর সামনে আসলে এরকম একটা শক্তি থাকা দরকার, তাতে তারা আশ্বস্ত হন যে বাংলাদেশ অন্তত একটা সঠিক হাতে পড়তে যাচ্ছে। আমি প্রায় তারেক রহমান সম্পর্কে একটা কথা বলি, একটু বলে শেষ করি। তারেক রহমান রাজনীতি সবাইকে পছন্দ করতে হবে না, বিএনপিকেও সবাইকে ভোট দিতে হবে, আমরা চাইও না। আমরা চাই বাংলাদেশে আরো এক বা একাধিক রাজনৈতিক দল শক্তিশালী হয়ে উঠুক, কিন্তু বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের পর পলিটিক্যাল যে ভ্যাকিউম তৈরি হয়েছে, সেটার প্রেক্ষাপটে বিএনপির শক্তিশালীভাবে থাকা এবং তার নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে থাকা খুবই জরুরি। এবং আমরা চাই বা না চাই, আমি এটা মনে করি, অনেকে মনে করছেন জামাত অনেক ফাইট টেট দেবে, আমি মনে করি না। বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, সুতরাং আমাদের এই শুভকামনা এবং চাপ তারেক রহমানের উপরে রাখা উচিত, যেন তিনি জনগণের স্বার্থে ঠিকঠাক মতো কাজ করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শেষ করে দেব ডক্টর পাভেল, আপনি যদি কিছু অ্যাড করতে চান। এই যে প্রত্যাশা আমার সাথে রোমিও এবং জাহিদ যেটা করলো, আমি তার সাথে শতভাগ থাকতে চাই। এবং জনদুর্ভোগ এড়ানোর ব্যাপারটি তার মাথায় ছিল বলে কিন্তু তিনি 25শে ডিসেম্বরকে বেছে নিয়েছেন।
তার সেই দিন এবং তার পরবর্তী 2 দিন ছুটি আছে, সেই কারণে জনদুর্ভোগ যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে, এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সতর্কতা রয়েছে। এবং আমরা সেজন্য শহরের বাইরে ওনার যাত্রাপথ, যেটা আসলে আমরা কিন্তু বলছি না যে তাকে কোনো সম্বর্ধনা দেওয়া হবে, আমরা শুধু এটিকে বলতে চাই যে জন অভ্যর্থনা আমরা বলি, সেটাকে আমরা সেই অর্থে দেখি। কারণ উনি সম্বর্ধিত হবার জন্য কেন আসবেন? উনি এই দেশেরই মানুষ এবং এই দেশের মানুষের আত্মত্যাগে কিন্তু তার এই ফেরার রাস্তাটাকে প্রশস্ত করেছে। ফলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং প্রত্যয় দেবেন দেশের মানুষকে। আমি 5 মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমি আরেকটি প্রসঙ্গে একটু কথা বলবো, এর মাঝে দর্শকদের একটু জানাই, টেলিভিশনের পর্দায় আপনারা যারা আমাদের দেখছেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে ডিজিটালে টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজ এবং জিটিভি ইউটিউব চ্যানেলে আমরা আর কিছুক্ষণ কথা বলবো। আমি মুক্তাদি রশিদ রোমিও আপনার কাছে আসতে চাই এই ঘটনাটায়, যে যেদিন রাতে ডেইলি স্টারে এভাবে আগুন দেওয়া হলো, সেদিন আপনি জানেন যে নিউ এজের সম্পাদক নুরুল কবির সেখানে গিয়েছিলেন, তাকে হেনস্থা করা হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে যারা তাদের হেনস্থা করেছে বা এই ঘটনার সাথে যারা আসলেই জড়িত, তাদের কি সরকার চিহ্নিত করে বের করতে পারবে, গ্রেফতার করতে পারবে? নুরুল কবির আমার সম্পাদক ছিলেন এবং একটা অসাধারণ মানুষ, যার সঙ্গে আমি প্রায় 17 বছর কাজ করেছি। উনি এমন একটা মানুষ যে উনি আমাকে, ওনার সাথে আমি চলে এসেছি, ওনার প্রতি একসময় অনেক ক্ষোভ ছিল, কিন্তু তার আমার প্রতি যে স্নেহ এবং তার, যখন আমি তাকে দেখেছি আমার প্রত্যেকটা বিপদে, আমি যখন শেখ হাসিনার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় বারবার জিজ্ঞাসাবাদ করেছে, ওই সময় আমার পাশে আমার অভিভাবক হিসাবে ছিলেন এবং আমার গায়ে যাতে কখনো কোনো ফুলের টোকাও না পড়ে সেটার সর্বশেষ চেষ্টা উনি করেছেন। তো ওই দিন আমি সারা রাত আসলে ঘুমাতে পারিনি, সারা রাত ওই ঘটনা দেখার পরে আমি ঘুমাতে পারিনি। ওনাকে বহুদিন পর একটা টেক্সট দিয়েছি, উনি বলেছেন যে হি ইজ ওকে। উনি ওই দিন আসলে কেন গিয়েছিলেন? উনি কি ওই দিকে 8-10টা মবের মতো করে উনি দেখতে গিয়েছিলেন যে দেখি কতটুকু পুড়েছে বিল্ডিংটা? না, উনার কাছে দায়িত্ববোধ থেকে, উনি এডিটর কাউন্সিলের সভাপতি, প্রেসিডেন্ট, উনার কাছে মনে হয়েছে যে আমার সাংবাদিকরা যখন এরকম একটা ভয়াবহ একটা সিচুয়েশনের মধ্যে, আমার নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা। সেদিন অন্য কোনো সাংবাদিকরা হয়তো এইভাবে চিন্তা করেনি, কিন্তু ওনার তো দায়িত্ববোধ আছেন, যে দায়িত্ববোধ থেকে উনি ক্রস ফায়ারের বিরুদ্ধে কথা বলেছেন, গুমের বিরুদ্ধে কথা বলেছেন, মানে অন্যায্য ব্যবস্থা, নির্বাচনের ভণ্ডুল করার যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে কথা বলেছেন। আমার কাছে বারবার মনে হয়েছে নুরুল কবির ওই দায়িত্ববোধ থেকে গিয়েছিলেন। ওই দিন আমাদের প্রত্যেকের যাওয়া উচিত ছিল, আমরা পারিনি, কিন্তু উনি যে কাজটা আমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছেন। এবং দেখেন এর মধ্য দিয়ে যে ঘটনাটা হয়েছে, উনি যে রেজিস্ট্যান্স তৈরি করেছেন, আমরা সাহস পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একজন অভিভাবক আছে এবং ভবিষ্যতে এরকম ঘটনা যতই আসুক, আমাদের জান বাজি রেখে হলেও আমার অন্য কলিগের সাথে এটা হতে দিব না। এই যে একটা স্পিরিট। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কি ওইখানে, সরকার তার মতো করার চেষ্টা করেছে, কিন্তু আপনি দেখেন কারা তাকে আক্রমণ করেছে। ওই মানুষগুলোর ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি যারা এখন পালিয়ে আছে। আমি আমার সঙ্গে ইতিমধ্যে অনেকে কথা বলেছেন যে তারা কোনো রকম কাউকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা, আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করার জন্য, এবং এই ব্যাপারে মামলা হবে, আমি জানি না এতক্ষণ হয়েছে কিনা। তাদেরকে কিন্তু, তাদের অনেকেই কিন্তু ইটিভির গলিতে নেশাখোর বা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে এখানে ছিল। এই ধরনের মানুষগুলোই ইটিভির গলিতে ঘুরে, তারা কি কারোর সোর্স কিনা। আপনার কি মনে হয় কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সংগঠনের কোনো কর্মী? আমি এটা মনে হওয়ার কিছু আমি বলতে পারছি না, কারণ যখন আমি ক্যাম্পাসে দেখেছি, যখন ছাত্র দলের সাথে ছাত্রলীগের মারামারি হতো, তখন কিছু মানুষ থাকতেন যে ওই বিড়ির দোকান থেকে সিগারেটটা তার পকেটে ঢুকায় নেওয়া বা চায়ের প্যাকেটটা বিস্কিটটা নিয়ে চলে যাওয়া। আমি এরকম বহুবার আমার ক্যাম্পাসে হয়েছে এবং পরে দেখা গেছে যে আমার নিজের উপরে অনেক দোষ চলে এসেছে, প্রতিবাদ করতে গিয়ে আমি নিজেও ফেঁসে গিয়েছি। কিন্তু এরকম যে বহু লোক আছে, এবং আপনি দেখেছেন যে ডেইলি স্টারের যে ভ্যালুয়েবলস গুলো কিভাবে গনিমতের মাল মনে করে নিজেরা ভাগাভাগি করে নিচ্ছে। জুলাইয়ের যে স্মৃতি স্তম্ভ করেছে বা স্মৃতির জন্য একটা কর্নার করেছিল ডেইলি স্টারে, সেটাকে নৃশংসভাবে ধ্বংস করা হচ্ছে। তো এইগুলো তো আমরা বুঝতে পারি যে এই জিনিসগুলো তারা আসলে জুলাইকে ধারণ করে না, তারা এসেছে লুট্টরাজের যে প্রক্রিয়া। এবং আমি বিশ্বাস করি যে এরা আদিষ্ট হয়ে কাজ করেছে, মূলত সেনাবাহিনীকে দুর্বল দেখানো, পুলিশকে দুর্বল দেখানো, যাতে তারা নির্বাচনমুখী না হতে পারে। এই ভয়টা সেনাবাহিনীকে দেখানো। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট ক্যাপাবল একটা শান্তিপূর্ণ নির্বাচনকে সংগঠিত করার। আমি বিশ্বাস করি বাংলাদেশের পুলিশের শুধু সুযোগ দিলে তারা
একাই যথেষ্ট সুন্দরভাবে একটা নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারে, সেই প্রেক্ষাপটটা রাজনৈতিক নেতৃবৃন্দদের করতে হবে। আমাদেরকেও আমাদের জায়গা থেকে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এগিয়ে যেতে হবে। আচ্ছা, কেউ যদি দুর্বল দেখাতে চায় তাহলে চাইলেই বা পারবে কেন, যদি যদি যারা কাজ করছে তারা আসলে সেই রকম দুর্বলতা শো করতে না চায়, সেই জায়গাটা কেন আসছে? সবল হওয়ার মার দিতে হবে। মার দিলে পারে আমাদের তো কিছু নব্য গজিয়ে ওঠা মানুষজন বলছে যে উনাদের গায়ে হাত হবে কেন, এখানে তো ফুলের টোকা দিতে হবে। তো পুলিশের তো আসলে ফুলের টোকা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। পুলিশের সামনে আছে মবের যে এসওপিটা আছে, সিআরপিসি এবং পিআরবিতে বলা আছে, সেটা সুন্দরভাবে সেটা আমরা এমনটা শুনেছি, আমি ডক্টর পাভেল আমি আপনার কাছে একটু আসি, আমরা এমনটা শুনেছি যে সময়টা আসলে সহযোগিতা চাওয়া হয়েছিল ইমিডিয়েট রেসপন্সটা আসলে তারা পাননি, আমাদের যারা বন্ধুরা ওখানে কাজ করছেন তাদের কাছ থেকে শুনেছি। এটা আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে রেসপন্সটা আরও বেশি প্রম্পট হওয়া উচিত ছিল। আর তাছাড়া এটা কি করে আমরা মেনে নেব যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকতে পুরো একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মহানগর, আমাদের দেশের রাজধানী, সেখানে শহরের একদম কেন্দ্রস্থল বলতে গেলে যে জায়গাগুলো, সেখানে একটা ভবনকে নিরাপত্তা দিতে না পারার ব্যাপারটাকে যখন আমরা সামনে আনি, তখন দেশ কতটা নিরাপদ, এই প্রশ্নটা যখন সামনের মুখোমুখি দাঁড়িয়ে যায়, তো সেটাকে সত্য হতে দেওয়াটা আমাদের জন্য বলবো একটা নৈতিক পরাজয় মেনে নিতে হবে। এটা খুব সত্যি কথা। এই রকম উদাহরণটা সৃষ্টি হওয়াটা জনগণের জন্য কিন্তু খুব বেশি প্রত্যাশার জায়গায় থাকে না, এবং যারা এই কাজটির মধ্যে দিয়ে যে বার্তাটা দিতে চায় তারা অনেক সময় সফল হয়ে যান। তো আমার মনে হয় যে ভবিষ্যতে এই জায়গাগুলোতে খুবই সতর্কতা দরকার, কারণ আমার মনে হয় না যে এটি শেষ ঘটনা, এরকম ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই ফুলের টোকার ওই বিশেষণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে বোধহয় আরও বেশি করে দেখানো যে কোনটাতে জনগণ আশ্বস্ত হয়, জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, সেই বোধহয় আরেকটু বেশি নজর দেওয়া। ডক্টর জাহিদুর রহমান, আমরা সরকারকে অনেকবারই দেখছি দুর্বল থাকতে, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা সেইভাবে অ্যাক্ট করতে দেখি না। কারণটা কি আসলে? প্রথম থেকে কি কারণ ছিল সেটা অনুমান করতে পারি, আর এখন মনে হয় সরকার আর পেরে উঠছে না। আপনাকে যখন কেউ মনে করবে যে আপনি আসলে পারেন না, আপনার সেই সক্ষমতা নেই, আপনার সেই সাহস নেই, তখন পেয়ে বসবে। প্রথম দিকে এটা আমার একটা ইন্টারপ্রিটেশন যে সরকারের একটা বড় অংশ তখন নির্বাচন অনেক পরে, 5 বছর পরে হবে তবে চাইছিল, তখন সরকার এত খারাপ পারফর্ম করতে শুরু করেছে, এত খারাপ হয়ে যায় নাই। এই সরকারের তো আসলে মাঠে কোনো ফোর্স ছিল না। একটু খেয়াল করি, এটা তো 1-11 সরকার না। 1-11 সরকার মূলত একটা মিলিটারি সরকার, যার একটা সিভিলিয়ান ফেস ছিল। সো তার মাঠে শক্তি ছিল সেনাবাহিনী। পলিটিক্যাল সরকার ভালো হোক খারাপ হোক, তার কিন্তু মাঠে তার কর্মী বাহিনী থাকে। এই সরকারের আসলে নিজের কিছু ছিল না। এই সরকার চেয়েছিল সম্ভবত শুরুতে, সরি বলে ফেলা ভালো, ডক্টর ইউনূস ভেবেছিলেন ওই সমন্বয়কদের ডাকেই লাখো লাখো মানুষ রাস্তায় এসে মুভমেন্ট করেছে। সেই কারণে উনি বলেছেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা, ওদেরকে মাথায় তুলে রাখার চেষ্টা করেছেন যাতে ওদেরকে ফোর্স হিসাবে মাঠে রাখা যায়। অচিরেই তার ভুল ভাঙলো যে না, ওরা আসলে সামনে ছিল। আমি কোনোদিনই নেতৃত্ব শব্দটা ব্যবহার করিনি আজ পর্যন্ত, সচেতনভাবে সামনের সারিতে তারা ছিলেন। উনি বুঝে গেলেন। তো ফলে মাঠের কিছু শক্তি লাগবে তো প্রয়োজনে। আমি আপনাকে একটা উদাহরণ দিলে জিনিসটা খুব ক্লিয়ার হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন হাসরাত আবদুল্লাহ গেলেন যমুনা ঘেরাও করতে, ওখানে একটা জমায়েত হলো, পরে শাহবাগে একটা জমায়েত হয়েছে। ওই শাহবাগের জমায়েতটা যে কেউ খুঁজে নিলে দেখবেন এখানে প্রচুর ইসলামিস্ট, শুধু জামাতে ইসলামের কথা বলছে, জামাত ইসলাম তো ছিলই, আদার ফার রাইট ইসলামিস্টরা ওখানে এসে জমা হয়েছিলেন। তার মানে আমি যেটা বলতে চাইছি, সরকার তার মাঠের শক্তি হিসাবে এই ফার রাইটদেরকে রাখতে চেয়েছেন যাতে প্রয়োজনে, প্রমোট করতে প্রয়োজনে যারা তারা পাল্টা কিছু করতে পারে। এবং কি করতে পারে আমি সেটাও অনুমান করি। সরকারের ভয় ছিল তারা যদি ক্ষমতা এক্সটেন্ড করতে চায়, বিএনপি যদি মাঠে নেমে যায় তাদের ঠেকাবে কে? খেয়াল করুন, বিএনপি ঢাকা শহর সহ সারা দেশের কতগুলো শহর যদি কন্টিনিউয়াসলি ব্লকেট দিয়ে বলে থাকে ইলেকশন দাও, তাহলে কি হবে? সরকারের অ্যাকশন নেওয়া কঠিন। সো এই ফার রাইটদেরকে সরকার সম্ভবত ব্যবহার করতে চেয়েছিল। এখন প্রশ্রয় দিতে দিতে এখন এমন জায়গায় এসছে সরকার আসলে আর পেরে উঠছে না, এখন চাইলেও পারছে না, কারণ ওর তো ওই প্রশ্রয় তৈরি হয়েছে, ওর সাহস তৈরি হয়ে গেছে। এটা অতর্ব সরকার, অক্ষম সরকার, এই হচ্ছে প্রধান কারণ।